পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের। নতুন পোশাকের রং ও ডিজাইন আজই প্রকাশ হবে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। আবু সাইদ সহ সব হত্যা মামলার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিতে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন মন্তব্য করেছেন প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। ঘটনা তদন্ত করে দ্রুতই মামলা ও অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান তিনি। সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যাকাণ্ড তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে একটি দল। সকাল ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২ সদস্যের একটি দল। বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে হত্যাকাণ্ডের স্থানটির স্কেচ ম্যাপ তৈরি করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এই সময় রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যার দ্রুত তদন্তের দাবি তোলেন শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যরা। সাইদ হত্যাকাণ্ডের যে প্রত্যক্ষদর্শীদের সাথে যে ঘটনা প্রক্রিয়া, এই বিষয়ে আসলে তারা ইনপুট নিচ্ছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অতি দ্রুত সময়ের মধ্যে এই সকল অভিযুক্ত আসামিরা গ্রেপ্তার হবে। মাত্র 1 সপ্তাহ আগে আবু সাইদ হত্যার অভিযোগটি ট্রাইব্যুনালে এসেছে জানিয়ে প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম জানান, তদন্ত শেষ করে দ্রুত মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। প্রথমে অভিযোগ আকারে যায়, আমরা এটা তদন্ত করি, তো প্রাথমিক সত্যতা পেলে তখন এটাকে মামলা হিসেবে আমরা গ্রহণ করি। আমাদের যে আলাদা তদন্ত সংস্থা, তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। গত বছরের 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যাত্রাবাড়ির এসি তানজিল সহ 3 পুলিশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 20 জুলাই যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে 20 জানুয়ারি হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 5 আগস্ট গাজীপুরে কলেজ ছাত্র হৃদয়কে হত্যার মামলায় কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেওয়া হয় একই দিন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া উত্তরার একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। কনস্টেবল হোসেন আলীকে 3রা মার্চ ও এসি তানজিল এবং কনস্টেবল আকরামকে 5ই মার্চ হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ভোটকেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সেদিন ইসি মনে করবে ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সোমবার সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনীতে সব কথা বলেন সিইসি। সবশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয় 2022 সালে। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের কাজ আবারও শুরু হলো। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার প্রায় 20 লাখ মানুষের তথ্য সংগ্রহ হতে পারে ধারণা নির্বাচন কমিশনের। সোমবার সাভারের নতুন ভোটারের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে, জানুয়ারি 11 তারিখে, তাই এই কারণে আমি আজকে ভোটে অ্যাপ্লাই করেছি। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে প্রথমবারের মতো ভোটার হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। সিইসি বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে ভোটাধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো।
কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। রোহিঙ্গা ভিনদেশীদের তথ্য সংগ্রহ না করার বিষয়ে আগেই মাঠ কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনাররা। যাদের বয়স আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে, এরা ভোটের স্বাদই পায়নি এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজে ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শেষ করার কথা রয়েছে। দেশে মোট ভোটার এখন 12,36,83,512 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন কর্মীরা। রাজশাহী অঞ্চলে তথ্য সংগ্রহকারীর সংখ্যা ৮,৫৮৩। এরপর শুরু হবে ছবি তোলার কার্যক্রম। বরিশালে হালনাগাদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা জানান, নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ সময় নাম তথ্য যাচাইয়ে জন্ম নিবন্ধন সনদ, নিকট আত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পরীক্ষার সনদপত্র যাচাই করা হচ্ছে। খুলনায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মিলে মাঠ পর্যায়ে কাজ করছেন ১,০৬৪ জন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। ৫ই ফেব্রুয়ারি থেকে ছবি ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। মেলা দিন ধরেই ভোটার হওয়ার ইচ্ছা ছিল, কখনো ভোট দিতে পারি নাই। সবাই দেখছি ভোট দেছে, আমারও ইচ্ছা থাকতো, এবার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোটার নির্বাচন সম্পন্ন করতে গেলে ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। ১/১/২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম তারিখ, তারা এই তালিকায় নাম অন্তর্ভুক্তিতে সুযোগ পাবে। ভোটার তালিকা হালনাগাদের আরও তথ্য জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে আজকে কতজন কাজ করছেন? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি বলছেন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চট্টগ্রামে প্রায় 2,64,00,000 মতো ভোটার ছিল এবং এখন এই নতুন করে যে হালনাগাদ করা হচ্ছে তাতে মূলত মৃত ব্যক্তিদেরকে বাদ দেওয়া হবে এবং নতুন করে যাদের জাতীয় নাগরিকত্ব সনদ বা এনআইডি কার্ড রয়েছে তাদেরকে আবার নির্দিষ্ট বয়সের অনুযায়ী সেটি করা হবে। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রামে আমরা ইতিমধ্যে যেটি জেনেছি যে প্রায় 3,500 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গত বেশ কয়েকদিন ধরে এবং তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদকরণ করার যে কার্যক্রম নির্ধারিত ফর্মে সেটি করার বিষয়ে তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডগুলোতে, বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ডে একটি নির্ধারিত স্থানে গিয়ে যাতে সাধারণ যারা ভোটাররা আছেন, যারা নতুন করে এই তালিকায় ঢুকতে চান, তাদেরকে তাদের তথ্য, প্রয়োজনীয় তথ্য এবং নির্ধারিত ফর্ম পূরণ করে সেখানে এই বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে। আর এছাড়াও বিভিন্ন সময়ে গত সময়ে যে যারা মারা গেছেন ভোটার তালিকায় ছিলেন তাদের হিসেবটি আসলে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা সংগ্রহ করতে পারবেন এবং তখনও আসলে নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি রয়েছে। তবে আমরা আজকে সকালেও থেকে সারাদিন দেখছি যে নগরীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন সড়কে এই বিষয়ে মাইকিং করা হচ্ছে, জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য বা এই বিষয়টি সম্পর্কে জানানোর জন্য প্রচার করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হয়েছে এবং গত কয়েকদিন ধরে স্থানীয় যে পত্রপত্রিকাগুলো আছে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো সবচেয়ে এই বিষয়টিকে ঘিরে স্বাভাবিকভাবে সাধারণের মধ্যে একটি আগ্রহ আছে, বিশেষ করে তরুণ যারা আছেন তাদের মধ্যে একটি উদ্দীপনা রয়েছে। তবে বলা যায় যে এখন যেহেতু আজকে খোলা, তাই একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা বা কম, হয়তো আস্তে ধীরে এই বিষয়টি পুরোপুরি যখন জানা যাবে তখন আরো এই বিস্তারিত মানুষের মধ্যে আগ্রহ বা কৌতূহল বা আলোচনাটিও আরো বেশি তৈরি হবে। অনুপম আমাদের সাথেই থাকবেন। এবারে রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে আজকে মাঠ পর্যায়ে কর্মীদের ব্যস্ততা কেমন দেখা গেছে? অনুপম যেমনটি জানাচ্ছিলেন, তরুণ ভোটারের সংখ্যা বাড়ছে, তরুণদের তথ্য তারা সংগ্রহ করতে পারছে কি?
যে হালনাগাদ বা নিবন্ধীকরণের যেটি প্রক্রিয়া শুরু হয়েছে, এতে কিন্তু নতুন যে ভোটার বা তরুণ উদ্দীপনা সবচেয়ে বেশি রয়েছে, কেননা তারা অনেকেই আছেন যারা প্রথমবারের মতো তারা ভোটার হতে যাচ্ছেন এবং হয়তো সামনে আগামী নির্বাচন হলে সেখানে কিন্তু তারা সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এইটি কিন্তু তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে রাজশাহী জেলাতে যদি বলা হয়ে থাকে 9টি উপজেলার এখন পর্যন্ত প্রায় 1195 জন মাঠকর্মী রয়েছেন, অর্থাৎ তথ্য সংগ্রহকারী রয়েছেন। তাদেরকে এর আগেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কালেকশন করতে হবে এবং কিভাবে এর নির্ভুল কিভাবে তথ্য সংগ্রহ করা যাবে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সাথে বলা হচ্ছে যে রাজশাহী শুধু রাজশাহী জেলা নয়, রাজশাহী বিভাগের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিভাগে এর সংখ্যা তথ্য সংগ্রহকারীর সংখ্যা রয়েছে 5,000। পুরোটি তত্ত্বাবধান দেখছেন এবং প্রক্রিয়াটি সম্পর্কে এই যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদেরকে অবহিত করছেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে এই ধরনের একটি নির্ভুল ভোটার তালিকা এবং এই তথ্যটি অনেক সহায়ক হবে এটি, এবং তারা বলছিলেন যে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন। অপরদিকে যদি বলা হয়ে থাকে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় যে তথ্য সংগ্রহকারীরা যাচ্ছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা নির্দিষ্ট একটি স্থানে তারা অবস্থান করবে। সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্যের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেটে একটি রিসোর্টে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে রিসোর্টে বেড়াতে আসা 8 তরুণ তরুণীকে কাজী ডেকে জোরপূর্বক বিয়ে দেয় এলাকাবাসী। আরও 8 জনকে বিয়ে দেওয়ার আশ্বাসে পরিবারের জিম্মায় দেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে রোববার দুপুরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় কিছু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ঘটনার পর পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মামলা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা সংবাদ পেয়েছিলাম যে ওখানে একটা রিসোর্টে ভাঙচুর হচ্ছে আর আগুন লেগেছে, সেই সংবাদে পুলিশ ওখানে গিয়েছিল। কোনো মামলা হয়নি, এখন তো এটা রিসোর্ট বন্ধ আছে আর কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি। 69 গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগই আজকের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সকালে নরসিংদীর শিবপুরে 69-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মৃত্যু জেনেও বীর দর্পে এগিয়ে চলা আসাদের মতন বীর পাওয়া দুষ্কর, ইতিহাসে এমন ঘটনা বিরল। তার অনুপ্রেরণার ফলেই পরবর্তী সকল আন্দোলনের শক্তি জুগিয়েছিল, যার সর্বশেষ ফসল 24-এ স্বৈরাচার পতন বলেও জানান তিনি। দেশ জাতির জন্য, দেশের স্বাধীনতার জন্য এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে মানে নিশ্চিত তাকে গুলি করে হত্যা করা হবে জেনেও সে সেদিন কিন্তু সে পিছু হটেনি। সে কিন্তু বীর দর্পে সেদিন এগিয়ে গিয়েছিল, যার কারণে তাকে সেদিন নিশ্চয়ভাবে হত্যা করা হয়েছিল। শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, 5 আগস্টের পর শরীয়তপুর পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই চলছিল দলীয় কার্যক্রম। গতরাতে কার্যালয়টির তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিস ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। চাঁদার দাবিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসার সময় আটক 3টি কার্গো জাহাজের মধ্যে 2টিকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মির হাতে এখনও আটকা একটি কার্গো। স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানান, দুপুরে কার্গো দুটি টেকনাফ স্থলবন্দরে নোঙর করে। মিয়ানমারের কার্গোগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি করা পণ্য ছিল বলে জানান তিনি। এর আগে চাঁদার দাবিতে বৃহস্পতিবার একটি ও শুক্রবার 2টি কার্গো নাফ নদী থেকে আটক করে আরাকান আর্মি। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে 8ই ডিসেম্বর রাখাইন রাজ্যের মংড়ু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকে পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ 3রা ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসে পণ্যবাহী জাহাজ।
ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছিল, চেক করার পরে বুটগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা আছে ওইটাও চেক করার পরে ছাড়িয়ে দিয়ে ওইভাবে শুনতেছে। অনেক প্রভাব পড়বে এখানে, কারণ ওই সব ব্যবসায়ীরা ওই চট্টগ্রামমুখী হয়ে যাবে। অলরেডি 60% চট্টগ্রাম চলে গেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সর্বশেষ কি তথ্য জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত হচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি যে 3টি কার্গো আটক করেছিল তার মধ্যে 2টি কার্গো আজকেই সকালে তারা ছেড়ে দিয়েছে এবং 2টি কার্গো আজকে দুপুরে টেকনাফ স্থলবন্দরে নোঙর করেছে। এবং এই বিষয় নিয়ে আমি কথা বলেছি এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন মূলত তারা তাদের যে কাগজপত্র সেটি যাচাই বাছাই সব কিছু চেক করে আসলে তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন, সেরকমই একটি তথ্য আমরা পেয়েছি। তবে বেশ কিছু অসমর্থিত সূত্রে আমরা যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে মূলত মিয়ানমারের আরাকান আর্মি যেহেতু মিয়ানমারের যে বেশ কিছু এলাকা অর্থাৎ তারা দখল করে নিয়েছে, সে দখল করে নেওয়ার কারণেই মূলত তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ যেভাবে পারে সেভাবে অর্থ সংগ্রহ করছে। অর্থাৎ যে কার্গো তারা ধরেই বেশ কিছু চাঁদা দাবি করেছে বলে সেটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। তবে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছেন তারা এই বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য আমাদের কাছে জানায়নি। তবে তারা বলছেন এখানকার যে বিজিবি, কোস্টগার্ড থেকে শুরু করে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা তারা তাদের যে কার্গো অর্থাৎ মিয়ানমারের যে কার্গো বাংলাদেশিরা যারা মিয়ানমার থেকে পণ্য এনেছিলেন তারা ঠিকমতো 2টি পণ্যবাহী কার্গো তারা ফেরত পেয়েছেন এবং আরও একটি কার্গো আছে সেটিও হয়তোবা তারা ফেরত পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটের বাসিন্দারা। আগামী এপ্রিল থেকে এই রুটে অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখা হয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে হজ ফ্লাইটের কারণে আপাতত টিকিট বুকিং বন্ধ রয়েছে। যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে বসবাস করা প্রায় 3 লাখ প্রবাসীর মধ্যে বেশিরভাগই সিলেটের অধিবাসী। 2020 সাল থেকে ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, গ্রেটার ম্যানচেস্টার সহ পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। তবে এপ্রিলের পর নতুন করে টিকিট বুকিং বন্ধ থাকায় ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্য এয়ারলাইন্সে গেলে ট্রানজিট নিতে হয় দুবাইয়ে কিংবা কাতারে। এটা আসলে আমাদের মুরব্বীদের জন্য খুবই কষ্টকর। এটা যদি বন্ধ হয় তাহলে আমরা যারা বিদেশে আছি নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি আমাদের অনেক অসুবিধা হবে। বুকিং বন্ধ রাখায় ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা। ফ্লাইট চালু রাখতে সরব সিলেটের বাসিন্দারাও। এই দাবিনামা আমরা শীঘ্রই বাংলাদেশের বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব এবং আমরা আশা করব প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। অতি বিলম্বে যাতে ফ্লাইটটা চালু আছে এই ঘোষণাটা দেওয়া হয়, নতুবা হবে কি মানুষ বা যাত্রীরা মনে করতেছে যে মে মাস থেকে হয়তো ফ্লাইট আসবে না, এই জন্য যারা মে, জুন, জুলাইতে আসবে এরা অন্য এয়ারলাইন্সের দিকে ফ্লাইটগুলো বুকিং করতেছে, এতে বিমান তার রাজস্ব হারাবে। বিমান কর্তৃপক্ষ বলছে ফ্লাইট বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে আপাতত টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সামনে আবার হজ আছে তো আমাদের তো হজের জন্য এক্সট্রা ফ্লাইট নাই, এখনই বন্ধ করার কোনো ইয়ে নাই। আমাদের আছে তো ভিতরে ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো তো পাবলিকলি শেয়ার করা যায় না। এই রুটে সপ্তাহে সরাসরি 3টি ফ্লাইট চললেও গত বছরের অক্টোবরে বন্ধ হয়ে যায় একটি। বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটে 2টি ও হিথ্রো বিমানবন্দরে 4টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী, শিশুসহ 8 জনকে আটক করেছে বিজিবি। গতরাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় জড়ো হয় তারা। গোপন খবর পেয়ে 3 শিশু ও 2 নারী সহ 8 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ভারতে তাদের আত্মীয়দের বাড়িতে যেতে দালালদের সঙ্গে 1,30,000 টাকায় চুক্তিবদ্ধ হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড টিয়ার শেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল না থাকায় তা ব্যবহার করতে পারেনি এই বাহিনী। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও মেহেরপুরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। মেহেরপুরে ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। পঞ্চগড়ের সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাগেরহাটের ফকিরহাটে তুলার গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 2টি প্রতিষ্ঠানের 5টি তুলার গুদাম, তোশক তৈরি কারখানা সহ অবকাঠামো। ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল 5টার দিকে মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ অ্যান্ড কটন রিফাইনিং মিলস ও ইমন এন্টারপ্রাইজ অ্যান্ড কটন মিলসে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে 12 শ্রমিক আহত হয়েছেন। সকালে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানান, সকাল 9টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের একটি বয়লার বিস্ফোরিত হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। বিকট শব্দ শুনে কারখানার ভেতরে কাজ করা অন্য শ্রমিকরা দৌড়ে বের হবার সময় আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জমে উঠেছে খেজুর গুড়ের হাট। ক্রেতা বিক্রেতার আগমনে সরগরম গুড়ের মোকামগুলো। কৃষকের বাড়িতে বাড়িতে মাটির তৈরি বিশেষ চুলায় খেজুরের রস জ্বালানো হচ্ছে। মাটির হাড়ির বা ভাঁড়ের আকার ও ওজন ভেদে দাম 900 থেকে 1900 টাকায় ওঠানামা করে। শীত মৌসুমে ব্যস্ততা বেড়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহকারী গাছিদের। রাজশাহী অঞ্চলের প্রতিটি কৃষক বাড়িতে খেজুর রস জাল দিয়ে তৈরি করছে গুড়। তৈরি হচ্ছে ঝোলা, দানা, পাটালি সহ বিভিন্ন ধরনের গুড়। রসের ফলন এবছরে বেশি পাচ্ছি আমরা, গুড়ের দামও ভালো পাচ্ছি। এই বছরে গুড় মোটামুটি হলেও ভালো। আর আমার প্রতি হাট আমরা 100 কেজি 150 কেজি এরকম গুড় নিয়ে আসি। কৃষি অধিদপ্তর বলছে, গেল 5 বছরে গুড়ের উৎপাদন বেড়েছে 42 কোটি টাকারও বেশি। উৎপাদনে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছে কৃষি কর্মকর্তারা। 145 থেকে 150 কোটি টাকার একটা বাজার ব্যবস্থাপনা এই জেলায় পরিচালিত হবে এবং এখান থেকে কৃষকরা লাভবান হবে। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন নিরাপদভাবে গুড় উৎপাদন করে। নাটোরে এবছর রস সংগ্রহ করা গাছের সংখ্যা প্রায় 5.5 লাখ। এসব গাছের রস থেকে 8800 মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। যে গুড়টা আমরা যে তৈরি করি, এখান থেকে অনেক দূরান্ত থেকে লোকজন আসে এখানে অর্ডার দেওয়া গুড় নিয়ে আসে। আমরা তো পিওর রস দিয়ে গুড়টা তৈরি করি, কিন্তু আমাদেরকে মারি দিচ্ছে যে হাইব্রিড গুড়ওয়ালারা, ওরা কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করি আমার বাজারটা নষ্ট করে দিচ্ছে। দেশের অন্যতম বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গার সরোজগঞ্জ। মৌসুমে গুড় উৎপাদন হয় 3000 মেট্রিক টন। ঢাকা অর্থ এলাকায় যায় এবং আমাদের সরোজগঞ্জ বাজার একটা নাম করা হাট এবং অরিজিনাল খেজুরের গুড়। কেউ যাতে ভেজাল গুড় তৈরি করতে না পারে, এজন্য কৃষকদের পাশে রয়েছে কৃষি অফিস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে 16টি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সকালে সদর উপজেলা, দীঘিনালা, মাটিরাঙ্গা ও রামগড়ে অভিযান চালানো হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে খাগড়াছড়ি সদরে 4টি, দীঘিনালায় 2টি, রামগড়ে 5টি ও মাটিরাঙ্গায় 5টি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এ সময় 16টি ভাটা থেকে 13,50,000 টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অনুমোদনহীন ভাটায় ইট প্রস্তুতের সময় ভাটাগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইটভাটার চুল্লি নিভিয়ে দেয়।
চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি দেয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন সময়ে চলাচল করবে 2 জোড়া ট্রেন। রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কক্সবাজার এলাকার যাত্রী এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে 2 জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার রুটে বর্তমানে 2টি আন্তনগর এবং একটি লোকাল ট্রেন চলাচল করছে। নতুন 2 ট্রেনের মধ্যে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল 6:30টায়, আর কক্সবাজার থেকে রাত 8:30টায়, এবং প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল 10:35 এবং চট্টগ্রাম থেকে বিকেল 3:10 ছেড়ে যাবে কক্সবাজার। নীলফামারীতে 59 কিলোমিটার রেলপথে 26টি লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায়। অরক্ষিত এসব ক্রসিংয়ে সতর্কতামূলক বার্তা দিয়েই দায় সারছে রেল বিভাগ। দুর্ঘটনা এড়াতে কোথাও কোথাও স্থানীয় উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিবন্ধক। সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথে লেভেল ক্রসিং আছে 40টি। এর মধ্যে 14টিতে আছে গেটকিপার, বাকিগুলো অরক্ষিত। বছরের পর বছর ঝুঁকি নিয়ে এসব লেভেল ক্রসিং পার হতে হচ্ছে মানুষজনকে। স্থানীয়রা বলছেন, জনবহুল এলাকা, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় অরক্ষিত লেভেল ক্রসিং ঝুঁকি তৈরি করেছে চলাচলকারীদের জন্য। আঁকাবাঁকা পথ হওয়ায় অনেক সময় দেখা যায় না ট্রেন। শীতের সময় কুয়াশায় বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। দুর্ঘটনা এড়াতে কোনো কোনো লেভেল ক্রসিংয়ে স্থানীয় উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্রতিবন্ধক। পাশে একটা বাজার, পাশে একটা বাজার, এখানে একটা মাদ্রাসা, ওই একটা প্রাইমারি স্কুল, ওই পাশে আর একটা বাজার। গেটম্যান দিলে ভালো হয়, নাহলে তো ক্ষতি হয়েছে। এইখানে একটা রেল গেট দরকার, কারণ আমি সেই দিনকে আমার একটা ছোট বাইক আছে, আমি এই দিক দিয়ে আসতে ধরছি, হুট করেই দেখা যাচ্ছে যে আমারই মনে করেন যে সংঘর্ষের মুখোমুখি। 9 মাস থেকে এখানে চাকরি করতেছি, সরকারি নিয়োগপ্রাপ্ত একজন গেটম্যান হিসেবে। আমি 9 মাস থেকে শুনতেছি যে এই গেটের নাকি বাজেট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই গেটের কোনো খবর হয় নাই। যেসব লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার বা গেটকিপার নেই, সেখানে সতর্কতামূলক বার্তা টানানো হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানিয়েছেন, প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে আবার অনুরোধ করব, প্রয়োজনে আমরা রেল সচিব বরাবর এ বিষয়ে লিখব। যতক্ষণ পর্যন্ত রেল গেট স্থাপিত না হবে ততক্ষণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হবে রেল ক্রসিং এলাকায়। গত 5 বছরে সৈয়দপুর চিলাহাটি রেলপথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 44 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরা সদরে একটি মসজিদের পাশ থেকে জেলা মোটর শ্রমিক নেতা রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জাগলাচারা বটতলা জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, রাত 3:30টার দিকে জাগলা এলাকা থেকে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান তারা। পরে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত অনুমান রাতে বাইক রাইড শেয়ার করত বলে জানান স্বজনরা। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে উল্লেখ করে পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর শুরু হবে তদন্ত। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজে 4 দিন পর মোর্শেদ আলম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার সামারপোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোর্শেদ আলম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। আজ সকালে সামারপোল এলাকায় মোর্শেদের ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে পানিয়ালা চিতৈশী খালের পানিতে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুল মান্নানের। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে আব্দুল মান্নান সহ কয়েকজন পুকুরে মাছ চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আব্দুল মান্নানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় মান্নান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ বলছে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একমাত্র ছেলেকে বড় করতে শিক্ষকতা পেশা ছেড়েছিলেন মা বন্দনা সেন, বাবা সুভাষচন্দ্র স্কুল শিক্ষক। তাদের সেই ছেলে খুলনা সুশোভন বাছারি এবার মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। চিকিৎসক হয়ে গরিবদের সেবায় হাসপাতাল করতে চান সুশোভন, আর ছেলের জন্য সবার আশীর্বাদ চেয়েছেন মা বাবা। বাবার কর্মস্থল খুলনা নগরীর টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2022 সালে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন সুশোভন। 2024 সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পেয়েছেন ট্যালেন্ট ফুলে বৃত্তি। ছোটবেলা থেকেই পড়ুয়া সুশোভন, নিজের অদম্য চেষ্টায় এসেছে এই পর্যন্ত, বলছেন বাবা মা। এবার ছেলের সাফল্যে আনন্দিত তারা। ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয়, যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ। ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হবে না, ভালো মানুষও হওয়ার দরকার। সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসছে, এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই। বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু স্বজন সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুশোভন। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তো মেরিট পজিশনে 1 দিচ্ছে, তো আমি ওটা আবার বারবার দেখি যে না, ওটা ঠিকই আছে, আমারই নাম, রোল সব ঠিক। ভবিষ্যৎ পরিকল্পনা একটা অবশ্যই একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। মেডিকেল ভর্তি পরীক্ষায় সুশোভন বাছারের মোট স্কোর 90.75। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বাউল রশিদ উদ্দিনের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় চলছে 2 দিনব্যাপী বাউল উৎসব। বাউল রশিদ উদ্দিন একাডেমির এই আয়োজনে রয়েছে আলোচনা, গান ও গ্রামীণ মেলা। উৎসবের প্রথম দিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলেরা গান পরিবেশন করেন। এর আগে রোববার সন্ধ্যায় শহরের রাজুর বাজার এলাকায় রশিদ উদ্দিন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে উৎসব মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 1889 সালের 21শে জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বাহির চাপাড়া গ্রামে জন্ম নেন রশিদ উদ্দিন। মালজোড়া গানের সূচনা করেন বাউল রশিদ উদ্দিন। তাঁর স্মৃতি ও বাউল গানের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানায় সংশ্লিষ্টরা। নেত্রকোনা বাহির চাপড়া গ্রামের রশিদ উদ্দিন সাহেব বাউল মালজোড়া গানের উনি ছিলেন স্রষ্টা। এই উৎসবের মাধ্যমে বাউলরা যা তুলে ধরছেন, তাতে আমাদের সাম্য সংস্কৃতি সবই আমরা বিকশিত হবে আরও বেশি করে। বাউল রশিদ উদ্দিন খান সাহেব বাউলের মনিব ছিলেন এবং বাউলের স্রষ্টা ছিলেন। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।